আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেটি হলো তাণ্ডব সিনেমা। সদ্য মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা। এই সিনেমার অসাধারণ কাহিনী আপনাদের খুব ভালো লাগবে। মনে হবে এই বুঝি কাহিনী শেষ, কিন্তু না, কাহিনী যেখানে শেষ সেখান থেকেই টুইস্ট শুরু। তো চলুন বকবক না করে এক্সপ্লেন শুরু করি। আর হ্যাঁ, যদিও আমি সিনেমাটি সম্পর্কে মোটামুটি ধারণা দিতে পারবো, কিন্তু আপনাদেরকে তাণ্ডবের আসল মজা পেতে হলে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে সিনেমাটি। যাই হোক, তাহলে তাণ্ডবের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার প্রথমে দেখানো হয় একটা টিভি চ্যানেল আবহাওয়া বার্তা জানাচ্ছে, আর একজন মাঙ্কি মাস্ক পরা ব্যক্তি বসে টিভিতে আবহাওয়া বার্তা শুনছিল। তারপর দেখানো হয় একজন রাস্তায় বানর নাচ দেখাচ্ছিল। তারপর আবহাওয়া বার্তা শেষ হলে সিন চলে আসে টিভি চ্যানেলের অফিসে। সেখানে সাংবাদিক একজন মন্ত্রীর লাইভ টক শো করবে, যার কারণে সেট সাজানো হচ্ছে। আর ওইদিকে ওই বানর নাচ দেখানো ব্যক্তিটি বলছে, সবার পকেট সাবধান, কেউ নিজের মনে কইরা আপনার টাকা নিয়ে গেলে আমি কিন্তু দায়ী না। এই লাইনটি মনে রাখবেন, সিনেমা শেষে বুঝতে পারবেন। এরপর একটা বাসের সবাইকে মাঙ্কি মাস্ক পরানো দেখানো হয়, তারা যেন কোথায় যাচ্ছে। এদিকে টকশো শুরু হয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মাহতাব হোসেনের সাথে। সাংবাদিক মন্ত্রীকে বিভিন্ন প্রশ্ন করছেন, আর মন্ত্রী সেইগুলোর উত্তর দিচ্ছেন। এদিকে অফিসের বাইরে সেই মুখোশধারীর বাসটি দেখানো হয়। দেশের স্বনামধন্য টিভি চ্যানেল চ্যানেল বাংলার অফিসে আসে বাসটি। তারপর ওই বাস থেকে মুখোশধারী সবাই একে একে নেমে আসে, আর ওই চ্যানেল বাংলার অফিসের সবাইকে জিম্মি করে। অফিসে হইচই শুরু হয়ে যায়। ওই মুখোশধারী গ্রুপের একজন নাচতে নাচতে ওই মন্ত্রীকে গুলি করে। তারপর লাইভ ক্যামেরার সামনে আসে আর মুখোশ খুলে, আরে এ তো সাকিব। তো সাকিব বলে, লেটস বিগিন তাণ্ডব। তো সাকিব তার লোকেদের নিয়ে ওই অফিস নিজের আওতায় নিয়ে আসে। সে এখন রাজা। তো এই ঘটনার পর সারা দেশে হইচই পড়ে যায়, সবাই ভয়ে আতঙ্ক হয়ে যায়। গোয়েন্দা, পুলিশ, সোয়াট টিম সবাই অনেক চেষ্টা করেও ওই গ্রুপকে ধরতে বা চিনতে পারে না। এই সিনেমায় শাকিব খানের নাম এখনও জানা হয়নি, তার নামটাও একটা টুইস্ট। তো সেই কারণে আমরা এখন শাকিব খানকে শাকিব বলেই চিনব। এদিকে সোয়াট টিম পুরো অফিস পুলিশ দিয়ে ঘেরাও করে, আর মাইকে বলে, পুলিশ পুরো অফিস ঘেরাও করে ফেলছে, তোমাদের কি কি দাবি আছে বলো, আমরা শুনতে চাই। সাকিবের মাথা গরম হয়ে যায়। তারপর সাকিব লাইভ টেলিকাস্ট চলা ওই রুমে গিয়ে লাইভে আসে আর বলে, এক কাজ করেন, ধর্মমন্ত্রী, আইজিপি সাহেব, চ্যানেল বাংলার মালিক আর একজন সাংবাদিককে পাঠান। বিষয়টা উপস্থাপন করতে হবে তো, তাই না? সময় কিন্তু 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে না এলে সারা দেশে কিন্তু তাণ্ডব চলবো। একটা স্যাম্পল দেখাই। দেখানো হয় বাইরে একটা পুলিশের বাস বোম ব্লাস্ট হয়। সবাই বুঝতে পারে এটা কোনো সাধারণ কেস না। স্বরাষ্ট্রমন্ত্রী বলে, ধর্মমন্ত্রী, আইজিপি সাহেব আর চ্যানেল বাংলার মালিক ফয়েজ সাহেব, 3 জন তো হলো, কিন্তু সাংবাদিক কাকে দেওয়া যায়? এবার তারা বিবেচনা করে সায়রা আমিনকে সিলেক্ট করে। সায়রা আগে চ্যানেল বাংলার সাংবাদিক ছিল, কিন্তু সরকার বিরোধী কথা বলায় তাকে বাদ দেওয়া হয়েছিল। যাই হোক, এখন স্বরাষ্ট্রমন্ত্রী কল করায় সায়রা রেডি হয়ে মায়ের থেকে অনুমতি নিয়ে বের হয়। সায়রা ভিতরে যাওয়ার আগে সোয়াত টিম সায়রাকে হিডেন ক্যামেরা আর মাইক্রোফোন দিয়ে দেয়, কিন্তু সাকিব তো বোকা না, সাকিব সবকিছুই বুঝে যায়। তাই সায়রার ভিতরে যাওয়ার পরপরই সায়রার জ্যাকেট খুলে নেয়। সায়রা অনুরোধ করে আহত মন্ত্রী সহ সবাইকে ছেড়ে দিতে। কিরে, আমি তো ভাবছিলাম মন্ত্রীটা মারা গেছে, কিন্তু গুলি করার পরও দেখেন মন্ত্রীটা এখনো জীবিত আছে। যাই হোক, এদিকে সবাইকে বের করা হয়, আর ধর্মমন্ত্রী, আইজিপি আর ফয়েজ সাহেবকে ভেতরে ঢোকানো হয়। মানে একদিক দিয়ে হচ্ছে তাদেরকে বের করা হয়, আর অন্যদিক দিয়ে হচ্ছে তাদের 3 জনকে ঢোকানো হয়, এই আর কি। এবার সাকিব সবাইকে নিয়ে লাইভে আসে। সায়রা বলে, আজকের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ, এমন লাইভ কখনো দেখেছেন কি না জানি না। তো এই লাইভ টকশোটি মন্ত্রী থেকে শুরু করে সকল স্তরের মানুষ দেখছিল। সায়রা লাইভ টকশো শুরু করে। শাকিব খানকে সায়রা অনেক প্রশ্ন করে, সাকিব সেইগুলোর উত্তর দেয়। তারপর ধর্মমন্ত্রী কাজের বাহানায় উঠে যেতে চাইলে সাকিব সেই ভাইরাল ডায়লগটি সায়রা সাকিবকে বলে, আপনি আসলে কি বলতে চাইছেন, প্লিজ সবকিছু খুলে বলুন। তারপর সাকিব 8 বছর আগের একটি গল্প বলতে শুরু করে। গ্রামের একটি সাধারণ ছেলে স্বাধীন আর একটি মেয়ের নাম নিশাত, তারা দুজনকে খুব ভালোবাসে। নিশাত স্বাধীনকে বলে বিয়ে করতে, কারণ তার পরিবার থেকে ছেলে দেখছে বিয়ের জন্য, কিন্তু স্বাধীনের চাকরি না থাকায় বিয়ে করতে পারছে না। তখন নিশাত বলে তার বাবার সাথে দেখা করে 2 মাস সময় চেয়ে নিতে। স্বাধীনও তাই করে, আর নিশাতের বাবাও 2 মাস সময় দেয়।
এদিকে 1 মাস চলে যায়, স্বাধীন কোনো চাকরি পায় না। স্বাধীন তার বাবাকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দিতে, কিন্তু স্বাধীনের বাবা বলে সে তার নিজের যোগ্যতায় যেন চাকরি খুঁজে নেয়। স্বাধীনের বাবা খুব সৎ ছিলেন, তিনি চেয়েছিলেন স্বাধীন যেন নিজের যোগ্যতায় চাকরি পায়, কোনো রকম ঘুষ বা কোনো রকম সুপারিশ ছাড়াই। এখানে স্বাধীনের সাথে স্বাধীনের বাবার একটু তর্কাতর্কি হয়, তারপর রাতে আবার তারা মিলে যায়। এবার স্বাধীন চাকরির খোঁজে গ্রাম থেকে শহরে যায়। ঢাকায় সে একটার পর একটা ইন্টারভিউ দিতেই থাকে, কিন্তু তার কোনো চাকরিই হয় না। একদিন একটা ইন্টারভিউ দিয়ে বাড়িতে আসে স্বাধীন, তারপর তার কাছে একটা মেল আসে, স্বাধীন চাকরির জন্য সিলেক্ট হয়েছে। স্বাধীন খুশিতে আত্মহারা হয়ে যায় আর সবাইকে জানিয়ে দেয়। নিশাতও অনেক বেশি খুশি হয়, এবার আর কেউ বিয়ে আটকাতে পারবে না। সেই খুশিতে স্বাধীন রুমমেটের সাথে নাচতে থাকে। তারপর স্বাধীন অফিসে যায় জয়েন করতে। তখন সেখানকার ম্যানেজার বলে, আমাদের একটা বড় ভুল হয়েছে, আসলে মেলটা আপনার জন্য ছিল না, আমরা অন্য একজনকে পাঠাতে গিয়ে আপনার কাছে চলে গেছে। স্বাধীনের তো এমন কথা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। স্বাধীন ম্যানেজারের হাতে পায়ে ধরে, কিন্তু কিছুতেই কিছু হয় না। স্বাধীনকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তারপর ওই অফিসের পিয়ন স্বাধীনকে ডাকে আর বলে, চাকরিটা আপনারই হয়েছিল, কিন্তু আসলে মন্ত্রী সুপারিশে অন্য একজনকে দেওয়া হয়েছে। তারপর স্বাধীন আবারও চাকরি খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। স্বাধীনের রুমমেট তাকে বনানীর দিকে চাকরি খুঁজতে বলে আর রাতে ডেলিভারি কাজ করতে পরামর্শ দেয়। স্বাধীন তাই করে। এদিকে স্বাধীন অনেক সাহস করে নিষাদকে কল করে, কিন্তু নিষাদের ফোন রিসিভ করে তার বাবা। স্বাধীন বলে তার চাকরি হয়নি, কিন্তু নিষাদের বাবা শুনে চাকরি হয়ে গেছে। আসলে নিষাদের বাবা কানে মেশিন দেওয়া ছাড়া কানে কম শোনে, আর তখন কানে মেশিন লাগানো ছিল না। তাই স্বাধীন বলে চাকরি হয়নি, কিন্তু নিষাদের বাবা শুনে চাকরি হয়েছে। সেদিন থেকে শুরু হয় স্বাধীনের মিথ্যে বলা। নিষাদ জানতো স্বাধীন বড় চাকরি করে। এইভাবেই দিন যাচ্ছিল। স্বাধীন একদিন একটা সত্যি বড় চাকরি পেয়ে যায়। স্বাধীন তো মহা খুশি। সে অফিসারকে বলে, আমি বিয়ে করে এসে জয়েন করব। সিন আসে বর্তমানে। মন্ত্রী বলে, আচ্ছা আমরা এসব কাহিনী শুনছি কেন? স্বাধীন বলে, গল্পের টুইস্ট লাগবে, নইলে পাবলিক বোর হয়ে যাবে, তাই তো। স্বাধীন আবারও গল্প বলতে শুরু করে। তারপর স্বাধীন রাত 3টায় বাসে করে গ্রামে আসছিল। বাসে কয়েকটা পুলিশ স্বাধীনের নাম জিজ্ঞেস করে আর স্বাধীনকে তুলে নিয়ে যায়। স্বাধীন বারবার পুলিশদেরকে বলে, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি স্যার। কিন্তু কেউ স্বাধীনের কথা শুনে না। স্বাধীনকে খুব মারধর করে। আর অফিসার কামরুল বলে, তুই হ্যারিসকে খুন করেছিস কেন? স্বাধীন বলে, আমি কাউকে খুন করিনি। আর হ্যারিস নামের কাউকে আমি চিনি না স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কাউকে মারিনি। সেখানকার অফিসার কামরুল একটা সিসিটিভি ফুটেজ দেখায়। সেখানে স্বাধীনকে গুলশানে একটা জায়গায় বসে থাকতে দেখা যায়। ওই সিসিটিভি ফুটেজের কারণে পুলিশ তাকে সন্দেহ করতে শুরু করে, কিন্তু আসলে তো স্বাধীন সেখানে বসে নিষাদের সাথে কথা বলতো। সেদিন যেহেতু টিভিতে লাইভ টক শোটা সবাই দেখছিল, তো কামরুলও দেখছিল, মানে কামরুল যে হচ্ছে আপনার স্বাধীনকে অ্যারেস্ট করেছে, সে স্বাধীনকে টিভিতে দেখে আর বলে, আরে একে তো আমি চিনি। এই কথা বলে সে সবাইকে কল করে, কিন্তু কেউ কল ধরে না, সবাই টকশো দেখতে ব্যস্ত। এই যে কামরুল সবাইকে কল করলো, কিন্তু কামরুলের কল কেউ ধরলো না, এই টপিকটা মনে রাখবেন, তাহলে শেষে বুঝতে পারবেন। যাই হোক, স্বাধীন বলে, পুলিশ আমাকে নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু সেটা কেউ জানতো না, কারণ আমাকে পুলিশ গ্রেপ্তার করেছে ঠিকই, কিন্তু পুলিশের খাতায় সেটা উল্লেখ নেই। সে কারণে আমার পরিবারও জানতো না যে আমাকে এখানে নিয়ে এসেছিল। এদিকে স্বাধীন বন্দিঘর থেকে বের হতে ছটপট করছিল, আর নিষাদ বিয়ের সাজে যে বারবার স্বাধীনকে কল করতেছিল, কিন্তু স্বাধীনের মোবাইল বন্ধ। রাত গভীর হয়, একে একে সব আত্মীয় স্বজন বিয়ে বাড়ি থেকে চলে যায়। এবার সায়রা বলে, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন একজন রহস্যজনক মানুষ আপনাকে গুম করেছে? স্বাধীন বলে, 10-এ 10। সেখানে আমাদের চোখ বেঁধে রাখা হতো, আমরা কাউকে দেখতে পেতাম না, বাইরের কোনো শব্দও শুনতে পারতাম না। তারপর একদিন জানতে পারি আমার নিঃশ্বাস নিজের জীবন নিজেই দিছে, কারণ সে আমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসাবে মানতে পারবে না। সায়রা বলে, আপনি তো বললেন বাইরের কোনো শব্দ সেখানে শুনতে পারেন না, তাহলে কিভাবে জানলেন আপনার নিষাদ মারা গেছে? এদিকে সোয়াত টিম বিল্ডিং বেয়ে ভিতরে প্রবেশ করে, আর স্বাধীন সেটা বুঝতে পারে। তাই স্বাধীন বলে, এখন 2 মিনিটের জন্য বিজ্ঞাপন বিরতি। তারপর স্বাধীন বাইরে আসে, আর সোয়াত টিমকে শেষ করে টকশো আবার শুরু হয়। স্বাধীন বলে, আয়নাঘরে তাকে প্রত্যেক দিন টর্চার করা হতো, মানে হচ্ছে স্বাধীনকে এতদিন আয়নাঘরে রাখা হয়েছিল, আর বিদেশি মন্ত্রী হ্যারিসকে খুন করার দায় স্বীকার করতে বলা হতো। তো এমনই একদিন দেয়ালের অপর পাশ থেকে আরেকটা ছেলে কথা বলে,
কিরে, তোরে তো ভালো মানুষ মনে হয়, তুই এখানে কেন? তখন স্বাধীন বলে, ভাই আমি নির্দোষ, আমি কাউকে খুন করিনি। আর এই থেকেই দুজনের কথা হতো। স্বাধীন তার সুখ দুঃখের কথা বলতো দেয়ালের ওই পাশে ছেলেটার সাথে। এই যে ছেলেটার সাথে স্বাধীন কথা বলতো, এই ছেলেটার কথা মনে রাখবেন, শেষে বুঝতে পারবেন। একদিন ওই আয়নাঘরের জেলার আসে আর স্বাধীনকে একটা ভিডিও দেখায়, যেখানে স্বাধীনের বাবাকে অনেক অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। জেলার বলে, আর তোর গার্লফ্রেন্ড নিশাত নিজের জীবন নিজেই দিছে, তুই তাড়াতাড়ি সব স্বীকার কর, নইলে শেষবারের মতো তোর বাপের লাশটাও দেখতে পারবি না। এরপর শুরু হয় তাণ্ডব। সাকিবের মা নেই, এখন বাবাও নেই, আর তার নিশাতও শেষ। স্বাধীনের আর হারানোর কিছুই নেই, তাই স্বাধীন হিংস্র হয়ে ওঠে আর ওইখানে সবাইকে একে একে মেরে ফেলে। তখন স্বাধীনের দিকে একজন গুলি ছুড়লে একটা ছেলে এসে সামনে এসে স্বাধীনকে বাঁচায় আর সেই ছেলেটি মারা যায়। মানে স্বাধীন এতদিন দেয়ালের ওই পাশে যে ছেলেটার সাথে কথা বলতো, সেই আজকে স্বাধীনকে বাঁচাইছে। যাই হোক, স্বাধীন এবার রাগে আরো হিংস্র হয়ে ওঠে আর স্বাধীন সবাইকে ওইখানে মেরে ঝুলিয়ে রাখে আর ওইখানের বন্দি সবাইকে বাঁচায় আর একটা গ্রুপ তৈরি করে আর বলে এইসব কিছুর প্রতিশোধ নিতে হবে। এবার দৃশ্য আসে বর্তমানে। স্বাধীন বলে, আমার গল্প এখানেই শেষ। তো আপনাদের কি মনে হয় গল্প এখানেই শেষ? নো নো নো, গল্প তো সবে শুরু, সামনে গেলে সেটা বুঝতে পারবেন। যাই হোক, এবার স্বাধীন বলে, আমি তো নির্দোষ ছিলাম, আমার সাথে কেন এমন হলো? সায়রা বলে, মন্ত্রী মশাই বলুন, ওইখানে কাদেরকে রাখা হয় আর কেনই বা রাখা হয়? এবার ধর্মমন্ত্রী বলে, আমি তো সেটাই জানতে চাই, জায়গাটা আসলে আছে কিনা বা এটা কোথায়। এবার আইজিপি বলে, এটা মিথ্যা বানোয়াট গল্প, কারণ ওই সময় আমি নিজেই সেই কেস হ্যান্ডেল করেছি। ধর্মমন্ত্রী নামাজের বাহানায় উঠে যেতে চাইলে স্বাধীন আবারও সে ভাইরাল ডায়লগ বলে। এবার স্বাধীন মন্ত্রীকে একটা ভিডিও দেখায়। ধর্মমন্ত্রীর মা হাসপাতালে ভর্তি ছিল। ধর্মমন্ত্রীর মায়ের অক্সিজেন স্বাধীনের লোকেরা খুলে ফেলে আর মন্ত্রীও ভয়ে সব স্বীকার করে আর বলতে শুরু করে। এদিকে সেই বানর নাচওয়ালা বলে, গরু কিন্তু ধরা খাইছে ভাই, বাঁচার আর কোনো উপায় নাই। এদিকে দেখা যায় একজন কাস্টম অফিসার তাড়াহুড়া করে অফিসে ঢোকে আর পুরনো ফাইল খুঁজতে থাকে, সে যেন কিছু একটা খুঁজছে। ধর্মমন্ত্রী বলে, এসবের জন্য দায়ী বিখ্যাত ব্যবসায়ী আমজাদ মনসুর আর তার ছেলে আরমান মনসুর। এবার সামনে আসে মাথা নষ্ট করা কাহিনী। বিদেশি মন্ত্রী হ্যারিস আসে আমজাদ ও তার ছেলের সাথে দেখা করতে, কিন্তু আরমান এখনো এসে পৌঁছায়নি। দেখা যায় আরমান গাড়ির ভিতরে খারাপ কাজ করছে। কিছুক্ষণ পর আরমান আসে। তার বাবা বলে, তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করেছি, তুমি কোথায় ছিলে আর তুমি এত ঘামছো কেন? আরমান বলে, আমি এক্সারসাইজ করছিলাম। আরমানের বাবা আরমানকে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসতে বলে, কারণ মন্ত্রীর সাথে তাদের 2 মিলিয়নের একটা ডিল আছে। এদিকে আরমান ওয়াশরুমে গিয়ে স্মোক করছিল। এদিকে কালো জ্যাকেট পরা একজন আরমানকে স্মোক করতে নিষেধ করে। তাদের মধ্যে কথা কাটাকাটি হয় আর আরমান রাগে ওই লোকটিকে মেরে ফেলে। তারপর আমজাদ আরমানকে বলে, হ্যারিস সেই কখন ওয়াশরুমে গেল, এখনো আসতেছে না কেন? তখন আরমান বলে, কে সেই কালো জ্যাকেট পরা লোকটা? ওকে তো আমি মেরে ফেলছি। ছেলেকে বাঁচাতে তখন আমজাদ মনসুর দেখা করে ধর্মমন্ত্রী, আইজিপি আর চ্যানেল বাংলার মালিকের সাথে। তাদের সবার সাথে টাকার বিনিময়ে কাজ ভাগ করে নেয়। পরের দিন আইজিপি মন্ত্রীর সাথে দেখা করে আর বলে, ইতিমধ্যে আমি একজনকে অ্যারেস্ট করেছি স্যার, 2 দিন মারলে সব স্বীকার করবে। তখন ইন্সপেক্টর কামরুল বলে, না স্যার, আমি এই ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়েছি, ছেলেটা খুব ভালো, ছেলেটা কিন্তু হ্যারিসকে মারেনি, আমাকে একটু সময় দিন, আমি খুব দ্রুত খুনিকে ধরবো। এই কথা শুনে মন্ত্রী ইন্সপেক্টর কামরুলের উপর রেগে যায় আর কামরুলকে এখান থেকে চলে যেতে বলে। এদিকে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, কিন্তু পুলিশের খাতায় উল্লেখ নেই। সেটা যদি মিডিয়া জানতে পারে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ধর্মমন্ত্রী তার আয়নাঘরের জেলারকে বলে ছেলেটিকে আয়নাঘরে নিয়ে যেতে, কারণ তাকে অ্যারেস্ট দেখানো হয়নি। তখন সায়রা বলে, তাহলে আপনি স্বীকার করছেন হ্যারিসকে খুনের সাথে স্বাধীনের কোনো হাত নেই? লাইভ দেখা সকল জনতা স্বাধীনের পক্ষে স্লোগান দেয় আর কিছু পাবলিক আমজাদ মনসুরের মেইল কারখানা, ফ্যাক্টরি সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয় এবং আগুন ধরায় দেয়। সেই কাস্টম কর্মকর্তা পুরনো ফাইলে কিছু একটা খুঁজে পায়। প্রধানমন্ত্রীর নির্দেশে ওই 3 জনকে গ্রেপ্তার করা হয়। স্বাধীনের সাথে সকল লোক মুখোশ খুলে সাধারণ মানুষের সাথে মিশে যায়। তখন সায়রা বলে, আপনার গ্রুপের সবাই তো চলে গেল, আপনি যাবেন না? তখন স্বাধীন সবার সামনে এসে বলে, আমিও তো অন্যায় করেছি, আমি চাই আমারও শাস্তি হোক, আমি পুলিশের কাছে স্যারেন্ডার করব।
তো স্বাধীন সিলিন্ডার করে পুলিশের কাছে, আর এদিকে সায়রা সব কাজ শেষে গাড়িতে উঠে বসে। তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন যখন আইজিপি বলছিল মিডিয়াকে থামাতে হবে, সায়রা মেয়েটা বেশি করছে, হ্যারেসের কেসটা বন্ধ করতে হবে। তাই সায়রার ভাইকে মন্ত্রীর লোকেরা তুলে নিয়ে যায়। মানে যখন হ্যারেস খুন হয়েছিল তখন সায়রা কিছু একটা বুঝতে পেরেছিল এবং সেটা সে মিডিয়ার সামনে আনতে চাইছিল, আর সেই কারণে মন্ত্রীর সবাই প্ল্যান করে সায়রার ভাইকে কিডন্যাপ করে নেয়। তারপর সায়রা মন্ত্রীর সাথে দেখা করে, কিন্তু মন্ত্রী বলে দেশের অবস্থা ভালো, কোনো মানুষ গুম হচ্ছে না, পারলে তুমি প্রমাণ করে দেখাও। আর এই কারণেই সায়রাকে চ্যানেল বাংলা থেকে বের করে দেওয়া হয়েছিল। সায়রা তার ভাইকে খুঁজে পায়নি, আর তাই সায়রাও স্বাধীনের সাথে জড়িত হয়। একদিন সায়রা স্বাধীনের সাথে দেখা করে, আর স্বাধীন বলে আপনার ভাই আমাদের সাথেই ছিল, আমার সামনেই তাকে খুন করা হয়েছে ম্যাডাম, তাই আমি তাদের শাস্তি দেওয়ার মিশনে নামছি। আপনি চাইলে আমার পাশে থাকতে পারেন, আবার চাইলে আমাকে ধরিয়েও দিতে পারেন। তখন সায়রা বলে চ্যানেল বাংলা অ্যাটাক করতে পারবেন? ওই মানুষদের চেহারা সবার সামনে তুলে ধরতে পারতাম। দুজনে হাত মিলায় আর প্ল্যান মোতাবেক সবকিছু হয়। এদিকে বর্তমানে স্বাধীনকে জেলবাস করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হঠাৎ গাড়ি থামে আর কিছু মুখোশধারী লোক এসে স্বাধীনকে উদ্ধার করে। স্বাধীনের মুখে শয়তানি মুচকি হাসি। এই মুচকি হাসির পিছনে অনেক রহস্য আছে, এবার আস্তে আস্তে সকল কিছু জট খুলবে। সায়রা গাড়িতে বসে বাসায় যাচ্ছিল, সায়রার কাছে কল আসে, পুলিশকে মেরে স্বাধীন পালিয়েছে। সায়রা তো একথা শুনে অবাক হয়ে যায়। এদিকে আরমানের পিএস কাকে যেন কল করে বলে আমজাদের মেইল কারখানা সাধারণ জনগণ আগুন লাগিয়ে দিছে, আর আরমান মনসুর আমার কাছে জিমনি, আমজাদকে পুলিশ ধরে নিয়ে গেছে, তাড়াতাড়ি করে টাকা পয়সা সব লোড করে নিন। আরমানের কাছে পিএস এসে আরমানকে বলে তার বাবাকে পুলিশ নিয়ে গেছে, আর আপনাদের মেইল কারখানা সাধারণ জনগণ পুড়িয়ে দিছে। আরমান তার পিএসকে মেরে ফেলে, আর আরমান হাসে কারণ সে এবার মুক্ত। এদিকে সায়রা মন্ত্রীর সাথে দেখা করে। তারপর সায়রা মন্ত্রীকে বলে আমরা কোনো ভুল করছি না তো? আমরা যাকে মায়া দেখালাম। এবার এডিসি কামরুল বলে আমরা যাকে স্বাধীন বলছি সে তো স্বাধীন না, স্বাধীনকে আমি নিজ হাতে গ্রেপ্তার করেছি। মানে ওই যে লাইভ চলাকালীন সে সবাইকে কল দিচ্ছিল কিন্তু কেউ কল ধরেনি, সে এটাই বলতে চাইছিল। কামরুল বলে ছেলেটাকে অনেক নির্যাতন করার পরও যখন কিছু স্বীকার করেনি তখন আমি সব খোঁজ নিয়ে দেখি ছেলেটি সত্যি নির্দোষ। ছেলেটি গ্রামে থাকতো আর নিশাত নামের একটি মেয়েকে ভালোবাসতো, চাকরির জন্য সে শহরে এসেছে। কিন্তু ছেলেটি হ্যারিসকে খুন করেনি। ছেলেটি প্রত্যেক দিন কান্নাকাটি করত আর দেয়ালের ওই পাশে কার সাথে যেন কথা বলতো। স্বাধীন বের হতে চাইতো আর প্রতিশোধ নিতে চাইতো। এসব আসলে স্বাধীনেরই গল্প ছিল, কিন্তু যে বলেছে সে স্বাধীন ছিল না। তাহলে ছেলেটাকে বুঝতে পারছেন না তো? দাঁড়ান দাঁড়ান, হতাশ হবেন না, আমি বলছি। ছেলেটি হলো সাকিব, আর ওই যে বললাম আয়নাগড়ের ছেলেটাকে মনে রাখবেন, সে হলো স্বাধীন। আর দেয়ালের ওই পাশে যার সাথে কথা বলতো সে হলো সাকিব। তো সাকিবের নাম এখনো জানা যায়নি, আর একটু সামনে গেলেই জানতে পারবেন। তো ওই যে বললাম কাস্টম অফিসার একটা ফাইল খুঁজে পাইছে, সে সেটা এখানে নিয়ে আসে। আর যেটাতে দেখানো হয় 2005 সালে সোনা চক্রের একজনকে ধরা হয়েছিল যার নাম ছিল মিখাইল। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় স্বাধীন ওই দিন তার নাম জিজ্ঞাসা করছিল যে ভাই আপনার নাম কি, তো সাকিব বলেছিল মিখাইল। নামটা শোনার সাথে সাথে সবাই স্তব্ধ হয়ে যায়, যেন সবার পায়ের মাটি সরে যায়। তো মিখাইল একদিন তাণ্ডব শুরু করে দেয়, আর মিখাইলকে করা গুলিতে স্বাধীন মারা যায়। মানে স্বাধীন মিখাইলকে বাঁচাতে গিয়ে সে মরে যায়। সেদিন মিখাইল একে একে সবাইকে মেরে ফেলে, আর স্বাধীনকে বলে তুই আমার জন্য জীবন দিলি ভাই, আমি মিখাইল তোর প্রতিশোধ নেব। মিখাইল হলো পুলিশের কালো তালিকাভুক্ত আসামি। সায়রা বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। তখন একজন অফিসার এসে বলে বাংলাদেশ ব্যাংক থেকে সকল টাকা লুট হয়েছে। দেখা যায় সে বানর খেলা দেখানো লোকটিকে সে ব্যাংকের সামনেই খেলা দেখাচ্ছিল। ওই লোকটিও মিখাইলেরই লোক ছিল। ওই যে লোকটি বলছিল সবার পকেট সাবধান, কারো টাকা চুরি হলে সে দায়ী না, তাই হলো আসলে। এই লাইভ টকশোর মাধ্যমে পুরো দেশের মানুষের মনোযোগ ওই দিকে নিয়ে নেওয়া হয়, আর সুযোগ বুঝে সব টাকা লোড করা হয়, আর স্বাধীনের প্রতিশোধও নেওয়া হয়। সায়রা বলে আমি এই খেলার শেষ দেখে ছাড়বো। তখন মিকেলকে দেখা যায় বিদেশের কোনো এক জায়গায়। দাঁড়ান দাঁড়ান, মুভি এখনো শেষ হয়নি। এইবার একটা গ্যাংকে দেখানো হয়। তারপর এন্ট্রি হয় বসের, মাসুদ, সুরঙ্গ মাসুদ মানে আফরান নিশোর।
তো আসলে দেখা যায় এই তাণ্ডব সিনেমাতে মেগাস্টার শাকিব খান ছাড়াও আফরান নিশো ও সিয়া মাহমুদও ছিল। তো বস সুরঙ্গ মাসুদের হাতে খোদাই করা লেখা ময়না একজন এসে বলে, আমাদের যে বাংলাদেশ ব্যাংক লোড করার কথা ছিল তা আমি আপনি আর ম্যানেজার ছাড়া কেউ জানতো না। মনে হয় ম্যানেজার মিখেলকে খবরটা দিছিল। মিখেল সব টাকা লোড করে নিয়ে গেছে। মাসুদ লোকটিকে কামড় দিয়ে মেরে ফেলে আর বলে, আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। তারপর সামনে এসে বলে, মিখাইল এটা আমার টাকা তুই কিছুতেই হজম করতে পারবি না। জায়গায় জায়গায় সেদা কইরা দিমু, ঘুমাইতে পারবি না। আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। আবারও দেখানো হয় মিখাইলকে। মাসুদের উত্তরে মিখাইল মিডল ফিঙ্গার দেখায়। আর আমরা বুঝতে পারি তাণ্ডব 2 আসতে চলেছে খুব শীঘ্রই। আজকে এই পর্যন্তই। কেমন ছিল তাণ্ডব জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।